প্রিয় দর্শক, একটা বিশাল খুশির খবর দিতে বসছি আপনাদের। আশা করি সবার মন ভালো হয়ে যাবে সেই খুশির খবরটা পেলে। পাশাপাশি আরেকটা দুঃসংবাদও আছে। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের খবরগুলো দিতে চাই। আমি আপনাদের কমেন্টগুলো পড়ছিলাম। অনেকেই বলেন আমার নামটা বলবেন। ভাই, আমি আপনাদের নাম বলার জন্য তো এখানে বসিনি। সবচেয়ে বড় জিনিস হলো যে আপনারা যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নটা ভালো লাগলে আমি নামটা বলি। কিন্তু এমন কথা বলেন, আফসোস লাগে। কারণ আমার দর্শকরা তো আসলে খবর দেখার জন্য বসে, না? আমি তারপরও আপনাদের নামটা বলি। ভালোবাসি আমি আপনাদের। তো আপনার যদি কোনো মূল্যবান প্রশ্ন থাকে সেই প্রশ্নের সাথে নামটা বলব। শুধু আমি নামটা বলব কেন বলেন? একটা পর্বই করব আলাদা, শুধু আপনাদের নাম বলব সেদিন। কে কোত্থেকে দেখছেন? প্রয়োজনে আপনাদের কানেক্ট করব। সপ্তাহে এরকম একটা পর্ব করলে কেমন হয় যে আপনাদের কথাগুলো আমি আপনাদেরকে বলব, উত্তর দিব। পাশাপাশি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করব। আপনারা আমাকে আইডিয়া দিবেন যদি এরকম একটা হয়। সপ্তাহের কোন দিনে কোন টাইমে করলে আপনারা সরাসরি কানেক্ট হবেন। সেদিন আপনাদের কথাগুলো নিয়ে আমাদের লাইভটা হবে। এটা হতে পারে। আশা করি আপনাদের পরামর্শের আলোকে সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। দর্শক, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মুসলিম বিদ্বেষী লাখো গণহত্যার জন্য দায়ী ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আমেরিকার আমেরিকাকে যুদ্ধে লেবানন, গাজা এবং ইরানে অজস্র হত্যার কুশীলব বানানো বা আমেরিকাকে এই যুদ্ধে নামানোর জন্য নেপথ্যে বা প্রকাশ্যে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, লিন্ডসে গ্রাহাম উপরে চলে গেছেন। তাকে নিয়ে আলোচনা করব। ২ নম্বর বিষয়টি হলো, হরমুজ নিয়ে এখন ফাইনাল রাউন্ডে টানাপোড়েন চলছে। হরমুজ কি ইরানের হাতে থাকবে নাকি তা চলে যাবে আমেরিকার কন্ট্রোলে? এটা নিয়ে কিছু কথা বলবো। আর দুঃসংবাদটি আমি দুপুরে একবার দিয়েছি। আপনাদেরকে হয়তোবা আরেকবার সংক্ষিপ্ত স্মরণ করে দিব। কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাবা শেখ হামাদ, তাকে আল্লাহ পৃথিবীর সফর থেকে নিয়ে গেছেন। তার জান্নাত বাসী হন, দোয়া করি। কারণ এই ব্যক্তি মুসলিম উম্মার জন্য অনেক বড় কাজ করে গেছেন, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। পুরো পৃথিবীতে অজস্র নিরীহ মুসলমানের জন্য কাজ করেছেন। অজস্র মসজিদ, মাদ্রাসা, কমপ্লেক্স বানিয়েছেন। গাজার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আজকের যে গাজা বা হামাস, যাদের অর্থায়নে টিকে আছে ধারণা করা হয় বা বলা হয়, সবাই জানে প্রকাশ্যে, সেই কাতার এই ব্যক্তির মাধ্যমেই আজকের গাজা এখন পর্যন্ত বেঁচে আছে বা খেয়ে পড়ে বেঁচে আছে, বা গাজার টপ লিডারদের, হামাসের লিডারদের যিনি আশ্রয় দিয়েছেন একদম প্রকাশ্যে। তামিম তার বাবার ফর্মুলাগুলোকে বাস্তবায়ন করছেন। কিন্তু এই ব্যক্তি মূলত আজকের কাতারকে পৃথিবীর বুকে এত উন্নত রূপে ফিরিয়ে এনেছেন। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে কাতার আরব দেশগুলোর মধ্যে ভিন্ন মাত্রায় চলে। আরবরা ইরানকে ঘৃণা করে, কিন্তু কাতার আরবের দেশ হলেও ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তুরস্কের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গাজার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মিশরের ব্রাদারহুডের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ, পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যেখানেই মুসলমান নির্যাতিত হয় সেখানেই কাতার পৌঁছে যায়। এমন একটি দেশ কাতার। এবং পৃথিবীর এই মুহূর্তে যদি প্রথম সারির 1, 2, 3টি গণমাধ্যম থাকে, আল জাজিরা তার মধ্যে একটি। এই কাতার মুসলমানদের বক্তব্যকে, মুসলমানদের ভাষাকে পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আল জাজিরা তৈরি করেছে। পশ্চিমা মিথ্যা, বাকওয়াস, গুজববাজ, মিথ্যার বাক্স বড় গণমাধ্যমের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে আজকের যে আল জাজিরা, এটা কাতারের এবং এই ব্যক্তির হাত ধরে সৃষ্টি হয়েছে। শেখ হামাদ, তিনি বিদায় নিয়ে চলে গেছেন, পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আসেন তার ছবিটা আমরা আরেকবার দেখাই। দুপুরে আমি তাকে নিয়ে বলেছি, আজকে ডিটেল বলবো না। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি শেখ হামাদ। তার জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা রুহের মাগফিরাত কামনা করি। 4 দিনের শোক ঘোষণা করা হয়েছে কাতার জুড়ে। তার বয়স হয়েছিল 74 বছর। তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। প্রিয় দর্শক, আমরা চলে আসি কয়েকটা গুরুত্বপূর্ণ খবর, তারপরে লিন্ডসে গ্রাহামকে নিয়ে আমরা খবর দেব ডিটেলস। তার আগে আমরা একটু হরমুজ থেকে ঘুরে আসি। মার্কিন সেন্টকম জানিয়েছে, ইরানের আগ্রাসন সত্ত্বেও হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। কে বলছে? আমেরিকা। অথচ পৃথিবীর সবগুলো গণমাধ্যম বলছে যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। এখান থেকে সকল প্রকার কার্গো শিপ
বন্ধ করে দিয়েছে ইরান, কিন্তু আমেরিকা বলছে যে না, স্বাভাবিক আছে। কোনটা সত্য? বড় বড় গণমাধ্যম বলছে যে কোনো জাহাজ এখান থেকে ঢুকতে পারছে না। ইরানকে চ্যালেঞ্জ জানিয়ে 3 দিন 3বার বেশ কয়েকটি জাহাজ এই প্রণালী ত্যাগের চেষ্টা করেছে বা ঢোকার চেষ্টা করেছে। ইরান 3 দিনই 3বারই তাদের উপর অ্যাটাক করেছে। ইরান বলছে হরমুজ প্রণালী ইরানের জলসীমা, এখানে ঢুকবেন বের হবেন ইরানের অনুমতি নিয়ে, আমেরিকা কেউ না। 10,000 মাইল দূর থেকে এসে ইরানের জলসীমা কন্ট্রোল করবে আমেরিকা? ইরান তো সৌদি আরব নয়, কাতার নয়, কুয়েত নয়, বাহরাইন নয়, জর্দান নয় যে তাদের মাথাটা বিক্রি করে দিবে 10,000 মাইল দূরে আরেকটা দেশের কাছে। সৌদি আরব কি করবে, কি খাবে, কিভাবে ঘুমাবে, এটা আমেরিকা বলে দেবে। কিন্তু ইরানের এমন কোনো বাপ নেই। ইরান এক আল্লাহকে ভয় করে, তারা মুসলিম। এই পরিচয়টা একমাত্র আল্লাহকে ভয় করতে বাধ্য করে, আর কাউকে তারা ভয় করে না। এটা তারা প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে। আজকে তারা 6টি দেশে একযোগে অ্যাটাক করেছে। একটি দেশে এতদিন অ্যাটাক করেনি, একটি আরব দেশকে কিন্তু ইরান কখনো অ্যাটাক করেনি এই পর্যন্ত। যতগুলো যুদ্ধ আক্রমণ হয়েছে ইরানের সাথে, সেই দেশটি তো আজকে করেছে, তার নাম ওমান। কেন ওমানি করেছে আমি ডিটেল খবরগুলো কিন্তু আজকে দুপুরে দিয়েছি 4টার খবরে, দেখে নেবেন আপনারা। তারপর সংক্ষিপ্ত রাজ দিয়ে যাচ্ছে। আজকে ওমানি করার পেছনে মূল কারণ হলো ওমান আমেরিকার চাপে পড়ে গেছে, এবং আমেরিকার চাপে পড়ে কিছুটা ইরানের সাথে বিমাতা সুলভ আচরণ করছে, বা ইরানের স্বার্থ এগেইনস্ট কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেটা আমেরিকা ওমানকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে বাধ্য করতে চাইছে, মেশিন ঠেকায় ধরেন এক কথা, নতুবা সরকার পতন ঘটিয়ে দেবে। তো সেই জন্য আজকে ইরান ওমানের মধ্যে বড় সড়ো অ্যাটাক করেছে। কুয়েতে করেছে, কাতারে করেছে, বাহরাইনে করেছে, জর্দানে করেছে, অনেকগুলো দেশ একযোগে আজকে ইরান অ্যাটাক করে মোটামুটি মার্কিন ঘাঁটিগুলোকে লন্ডভন্ড করে দিয়েছে। প্রচুর মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস করেছে, রাডার সিস্টেম ধ্বংস করেছে, মার্কিন মেইনটেনেন্স সিস্টেম যেখান থেকে তার যুদ্ধ বিমানগুলোকে মেনটেন করা হয় সেগুলো ধ্বংস করেছে, নৌবহর ধ্বংস করেছে, তাদের সেনাবাহিনীর মূল যে ইকুইপমেন্ট গুলো যেখানে আছে সেই জায়গাগুলো ধ্বংস করেছে। শুধু আগুন আর আগুন দেখা গেছে, সাইরেন আর সাইরেন বেজেছে লং টাইম ধরে। এত বড়সড় ইরান আক্রমণ করেছে কারণ আমেরিকা রাতে প্রায় 150টি স্থানে ইরানের 150টি টার্গেটে আমেরিকা হিট করেছে। কারণ গত রাতে ইরান আবারও হরমুজে জাহাজকে টার্গেট করে অ্যাটাক করেছে। প্রতিশোধ হিসেবে আমেরিকা আবার ইরানের 150টি জায়গায় অ্যাটাক করেছে। আসেন কোন কোন জায়গায় করেছে সেই জায়গাগুলো আমরা একটু আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। আমেরিকা বলছে তারা ইরানের বেশ কয়েকটি জায়গায় অ্যাটাক করেছে, তার মধ্যে আছে বন্দর আব্বাস, সিরিক, চাহবার, বন্দরি দেওর, জাস্ক ও আসালুয়েফ, এই শহরগুলোতে অ্যাটাক করেছে। আবার ইরান অ্যাটাক করেছে জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, মোট 6টি দেশে অ্যাটাক করেছে। আমরা একটু চলে আসি আপনাদের আরেকটি খবরে, সেটি হলো আজকের হরমুজ প্রণালীর লেটেস্ট আপডেটটা কি। তারপর লিন্ডসে গ্রামের জন্য কিন্তু সবাই অপেক্ষা করবেন, খুব ভালো মানুষ তিনি, হ্যাঁ, তার জন্য আমরা আজকে কিছু তথ্য আপনাদের জানাতে চাই। পারস্য উপসাগরে অবস্থিত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকারী ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক অবৈধ আসা যাওয়া বা তাদের উপস্থিতি ইরানকে নতুন মাত্রায় যুদ্ধে নামাতে বাধ্য করছে। রবিবার এক্স অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত ঘোষণায় পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ, এটার কর্তৃপক্ষের সংক্ষিপ্ত ভাষণ হলো পিজিএসএ, তারা জানিয়েছে এই অঞ্চলে সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতার কারণে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত বর্তমানে বন্ধ রয়েছে। এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বেআইনি তৎপরতা দ্রুত বন্ধ না হলে হরমুজকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং এখানে আর কোনো যান চলাচল করতে দেওয়া হবে না। স্পষ্ট করে বলা হয়েছে এইখানে যদি শান্তি ফিরিয়ে আনতে হয় আমেরিকার খবরদারি বন্ধ করতে হবে, পাশাপাশি এই অঞ্চল আমেরিকাকে ত্যাগ করতে হবে এবং আমেরিকা যে তার নৌবাহিনীর উপস্থিতি রাখছে এটাকে বন্ধ করতে হবে। স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসা মাত্রই নির্ধারিত সময় অনুযায়ী আবার হরমুজ খুলে দেওয়া হবে এবং পৃথিবীর যে তেল চলাচল 30% তেল এখান দিয়ে আসা যাওয়া করে, এটার জন্য পথ উন্মুক্ত করে দেয়া হবে। এখন আমরা যা বুঝলাম ইরান কোনোভাবেই আর ছাড় দিবে না। আসেন আপনাদের প্রিয় মানুষকে একটু দেখাই। আহা হা, লিন্ডসে গ্রাহাম নাম শুনছেন, মার্কিন একজন সিনিয়র সেনেটর। এই ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য আগে আপনাদের দিয়ে নেই। প্রথম কথা হলো আজকে যে আমেরিকা যুদ্ধ করছে ইরানের বিরুদ্ধে, ট্রাম্পকে প্রলুব্ধ করেছে কে? এই ব্যক্তি। তিনি তাই বলেন যাহা নেতানিয়াহু বলেন, বেনিয়ামিন বা বেঞ্জামিন নেতানিয়াহু যা বলেন। বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা
ইসরায়েলের সবচেয়ে কাছের মানুষ, ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু, তিনি এমন কথাও বলেছেন, স্রষ্টা ইসরায়েলের পক্ষে আছে। তিনি বলছেন ঈশ্বর তাই চান যাহা ইসরায়েল চায়। বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি বলা যায়? আমাদের হুজুরা তো এরকম ওয়াজের সময় বলে, কোথায় কি বলা লাগে বুঝি না, হুজুরেরা বলে খুব সুন্দর করে সুর দিয়ে বলে। তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পলিটিশিয়ান, সিনেটর, কিন্তু তার সকল ধ্যান ধারণা ইসরায়েলের পক্ষে ছিল। লেবানন যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, গাজা যুদ্ধ, ইরান যুদ্ধ, অর্থাৎ ইসরায়েল আমেরিকা কর্তৃক যে যুদ্ধগুলো শেষ এই যুগের মানে লাস্ট যুগের যা যা হয়েছে সবগুলোর পেছনে এই ব্যক্তি ছিল। গাজাকে পুরোপুরি ধ্বংসের জন্য তিনি পরামর্শ দিয়েছেন, লেবাননকে পুরোপুরি দখলের পরামর্শ দিয়েছেন, ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই ব্যক্তি পরামর্শ দিয়েছে। আহা হা হা। মাত্র একদিন আগে তিনি ছিলেন ইউক্রেনে। তিনি ইউক্রেনে গিয়ে কি করছেন? ইউক্রেনে যে ড্রোন ফ্যাক্টরি বা ড্রোন স্টোরেজ সেখানে গেছেন এবং তিনি সেখানে পরিদর্শনে গেছেন, পরিদর্শন করেছেন। পরিদর্শন করে ইউক্রেনকে বলছেন যে তোমার কোনো টেনশন নাই, রাশিয়াকে নির্মূল করার জন্য তোমাকে আরো কিছু আমরা পাঠাবো। আমি ট্রাম্পকে বলছি আরো আসবে, তুমি নত হবে না, মারো আর মরো, প্রয়োজনের সমস্যা নাই। তিনি ইউক্রেন থেকে যখন ফিরে আসলেন হঠাৎ করে অসুস্থ হলেন, হঠাৎ করেই ওপারে চলে গেলেন বিনা টিকেটে, টিকেটও লাগলো না। তিনি অসুস্থ নন, তার কোনো বড় সমস্যা ছিল এরকম তথ্য আমেরিকার গণমাধ্যমে আসেনি। ট্রাম্পের খুব কাছের একজন নারী সাংবাদিক তিনি প্রশ্ন তুলেছেন তার মৃত্যুটা অস্বাভাবিক বলে। তিনি বলছেন তিনি যখন ইউক্রেন সফরে গেছেন এই সময়টিতে ইরান কিংবা রাশিয়া তাকে কোনো স্লো পয়জনিং করেছে, তার খাদ্যে তার শরীরে কোনো বিশেষ বিষ প্রয়োগ করেছে, কি ঘটতে পারে তার সাথে আসলে। ট্রাম্পকে তিনি বলছেন তার ব্যাপারে শক্ত তদন্ত করতে। হঠাৎ করে তার মৃত্যু নিয়ে অনেক রকম রহস্য সৃষ্টি হয়েছে। যখন মুস্তফা খামেনি বলছেন আমরা প্রতিশোধ নেব, যখন ট্রাম্প বলছেন ইরান যদি আমাকে হত্যা করে তাহলে পুরো মিসাইল দিয়ে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব, ঠিক সেই সময়টা ইরানের 3 জন প্রধান শত্রুর একজন, বুঝছেন নি আন্ডারা, কি করে সম্ভব? এটা নিয়ে ইসরায়েল আর ট্রাম্প এখন টেনশনে পড়ে গেল যে তার এই হত্যাটা আসলে স্বাভাবিক না অস্বাভাবিক। ইরান রাশিয়া বিশেষ কি ব্যবহার করতে পারে তাকে হত্যার জন্য? কারণ ইরান, আবারও বলছি, ইরানের প্রধান 3 জন টার্গেট নেতানিয়াহু, ট্রাম্প এবং এই লিন্ডসে গ্রাহাম। একটা উইকেট চলে গেল, যিনি একদিন আগে ইউক্রেন সফর করেছেন, একদিন পরে ওপারে চলে গেলেন। কি করে সম্ভব? এটা নিয়ে গবেষণা তদন্ত শুরু হয়ে গেছে। নাম্বার 2, ইসরায়েল তার ব্যাপারে খুব সফট, কারণ ইসরায়েলের যে দাবিগুলো আজকে আমেরিকা পূরণ করছে, ট্রাম্পকে বাধ্য করছে, এই ব্যক্তি অদৃশ্যভাবে ট্রাম্প তার ব্যাপারে খুব দুর্বল ছিলেন। ট্রাম্প চাচ্ছেন যুদ্ধ করবে না, কিন্তু লিন্ডসে গ্রাহাম তাকে বাধ্য করতেন। আমেরিকান কংগ্রেসম্যানরা, সিনেটররা এই ব্যক্তি দ্বারা খুব প্রভাবিত ছিলেন। যেখানে ভ্লাদিমির পুতিন বা রাশিয়ার বিরুদ্ধে এই ব্যক্তি যথেষ্ট বিষ ছড়িয়েছেন, অর্থাৎ লিন্ডসে গ্রাহাম ছিলেন চীন বিরোধী, রাশিয়া বিরোধী, ইরান বিরোধী, উত্তর কোরিয়া বিরোধী। এই 4টি দেশের প্রধান টার্গেট ছিল একজন ব্যক্তি। কিন্তু ইরান যখন ঘোষণা দিয়েছেন প্রতিশোধ নেবে, যখন ট্রাম্প ন্যাটো সম্মেলনে তুরস্ক সফর করলেন পথ পাল্টে দিয়ে, বিমান পাল্টে দিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন, ঠিক মুভির মতো হঠাৎ করে 3 টার্গেটের এক টার্গেট চলে গেল। আমরা মুভিতে দেখি না যে নায়কের পরিবার বা নায়কের বাপ মাকে যারা মেরেছেন, ধরেন 10টা গুন্ডা মিলে মেরেছে, ছোট গুন্ডা থেকে শুরু হয়, আস্তে আস্তে মূল গুন্ডা রাজীব আহমেদ শরীফ পর্যন্ত চলে আসে নাকি সিরিজ। এখন ট্রাম্প আর নেতানিয়াহু টেনশন বেড়ে গেছে, যদি তাকে বিশেষ কোনো বিষ প্রয়োগে হত্যা করা যেতে পারে তো ট্রাম্প নেতানিয়াহু টার্গেটে আছে। এখানে রাশিয়া বা অন্য কোনো গোয়েন্দারা বিশেষ কোনো ট্র্যাপ তৈরি করেছে কিনা, বা ইউক্রেন সফরে, কারণ ইউক্রেন তো রাশিয়ারই একটা অংশ ছিল, বা ইউক্রেনের মধ্যে রাশিয়ার যথেষ্ট শক্ত অবস্থান আছে, প্রকাশ্য আর এজেন্সির মাধ্যমে হোক, এখানে কোনো বিশেষ ব্যবস্থা হয়েছে কিনা, এইসব নিয়ে এখন যথেষ্ট আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় খুশির খবর, এই ব্যক্তি চরম মুসলিম বিদ্বেষী ছিলেন, বড় বড় গণহত্যার জন্য এই ব্যক্তি দায়ী ছিলেন, মুসলমানদের রক্ত তার খুব পছন্দ ছিল, মুসলিমরা মারা গেলে, শিশু নারীরা মারা গেলে তিনি খুব খুশি হতেন।
আজ তিনি নেই। ইরান দাঁড়িয়ে আছে, লেবানন দাঁড়িয়ে আছে, মিশর দাঁড়িয়ে আছে, মিশর তো না, গাজা দাঁড়িয়ে আছে, হামাস দাঁড়িয়ে আছে, সিরিয়া মুক্তি পেয়েছে, লিন্ডসে গ্রাহাম নেই। যদি এটা অলৌকিক না হতো, অদৃশ্য না হতো, তার ভেতরে, কবরের ভেতরে কি হচ্ছে ক্যামেরা বসিয়ে দেখা যেত, আমার খুব দেখার শখ। আমরা প্রতিটা মানুষ মৃত্যুর পরে আমাদের সাথে আল্লাহ কি আচরণ করে এটা আমরা পৃথিবীবাসী দেখতে পারি না। আল্লাহ এই জায়গাটাকে এত অদৃশ্যভাবে রেখেছেন। পৃথিবীর বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করেছে, মাটির চলে গেছে, উপরে চলে গেছে, মিল্কি গ্যালাক্সির খবর জানে, কত হাজার গ্রহ নক্ষত্রের খবর জানে মানুষ, কিন্তু মাটির 3.5 হাত নিচের খবর মানুষ জানে না। যদি জানতো, এই পৃথিবীর কোনো মানুষ আর ভুল পথে চলতো, অন্যায় কাজ করত? কখনো শেখ হাসিনা 1400 মানুষ বা 2000 মানুষকে হত্যা করত? রাষ্ট্র ক্ষমতার জন্য এতগুলো মানুষকে মেরে তিনি না হয় ক্ষমতায় থাকবেন আর 10 বছর 5 বছর, কিন্তু কবরে তার সাথে কি আচরণ করা হবে? যারাই খুনি হাসিনাকে সমর্থন করেন, আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন? যারাই খুনি হাসিনার নির্দেশে মানুষ মেরেছেন, পুলিশ, একটা পদবি, কিছু টাকা, প্রমোশন, মসজিদে মসজিদে যদি সারা জীবন তাবলিগও করে, আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে সারাদিন বসে থাকে, সারা জীবনে যদি হজ করে বসে থাকে, আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ কোরআনে বলছেন না, যারা বিনা কারণে মানুষকে হত্যা করে তাদের শাস্তি হত্যার বদলে হত্যা, তাদের কোনো ক্ষমা নেই, হজে কাজ হবে না। আমাদের এই কোটিপতিরা তারা মনে করেন যে আল্লাহ বোধহয় মাফ করে দেন। আমাদের যত সুদখোর আছেন, ঘুষখোর আছেন, রাষ্ট্রের বড় বড় কালো মানিকরা আছেন, কালো বিড়ালরা আছেন, তারা কি করেন? তারা মনে করেন সারা জীবন যত আকাম কুকাম আছে সব করব, রাজনীতির নামে প্রচুর অর্থ বানাবো, শেষ বয়সে 10টা মসজিদ বানাবো, 5টা মাদ্রাসা বানাবো, হজ করে এসে মরে যাবো, আল্লাহ মাফ করে দেবে। সেটাই বললাম, যদি এই কবরে একটা ক্যামেরা সেট করে বা একটা ছোট্ট অডিও ডিভাইস সেট করে একটু মানুষকে শোনানো যেত আসলে কি হয়, এই পৃথিবীর মানুষ ওই আত্মচিৎকার শুনলে, কোরআনের বর্ণনা অনুযায়ী কবরের আযাব বা দোজখের আযাব যদি মানুষের কানে একবার যেত, সেই মানুষ জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ হতো। দুনিয়ার সফরটা কতদিন? লিন্ডসে গ্রাহাম কয়দিন বাঁচলেন, চলে গেলেন, কিন্তু শুরু হয়ে গেল তার খেলা। অথচ দেখেন একই দিনে মারা গেল কাতারের সাবেক আমির শেখ হামেদ। পুরো পৃথিবীতে তার হাজার হাজার মসজিদ মাদ্রাসা আছে, চলছে তাদের দানে। নির্যাতিত নিরীহ মানুষের জন্য তার অবদান, তার ত্যাগ, তার অর্থ, তার চ্যালেঞ্জ, আমেরিকার ঘাঁটি যে কাতারে, সেই কাতার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মুসলমানদের জন্য অনেক কিছু করেছে। দুটো মানুষের পার্থক্য কি একবার কল্পনা করেন? আমার আজকে ভিডিও যারা দেখছেন তাদের কাছে দুটো প্রশ্ন করি। আমরা খেলার জন্য আর্জেন্টিনা ব্রাজিল ভাগ হচ্ছে, এটা আমাদের ধর্মের ভিত্তিতে না। আমরা যখন কোনো মুসলিম দেশ খেলি সবার আগে প্রাধান্য দেই মুসলিম দেশকে। হয়তো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমরা অনেক কথা বলি, এটা একটা বিনোদন, জাস্ট 4 বছর পর একবার আসে। বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে যেসব লোকেরা আজকে দেশ চালাচ্ছেন কজন ইমানদার আছেন? বিগত সময় যারা দেশ চালিয়েছেন কজন লোক ইমানদার আছেন? তাদেরকে আমরা ভোট দিয়ে বানিয়েছি না? তাদের সকল ক্ষমতার জন্য কি আল্লাহর কাছে আমরা জবাবদিহি করব না? যারা ইসলামীর নামে রাজনীতি করছেন তাদের ভেতরে ইসলাম কতটা আছে? তারা ক্ষমতায় আসলে ইসলাম কতটা বিজয়ী হবে? প্রকৃত অর্থে তারা কতটুকু ইসলামের জন্য কাজ করবেন? এই প্রশ্নগুলো আছে না? অথচ আমরা মানুষকে ধোঁকা দিতে দিতে এমন একটা পর্যায়ে যাই, কিন্তু আমাদের সর্বোচ্চ আয়ু 80 থেকে 85 বা 90 ধরলাম। এই সংক্ষিপ্ত 90 বছরের জার্নি আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের জন্য আযাবের কারণ হচ্ছে। এগুলো ভাবলে খুব ভয় লাগে, অসম্ভব ভয় লাগে। দর্শক, ইরান হরমুজ ছাড়বে না, আমেরিকা হরমুজ ছাড়বে না। দুপক্ষ এখন ভয়াবহ একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর গালফ কান্ট্রি চাইছে এই যুদ্ধ থেকে বেঁচে যেতে, কারণ এই যুদ্ধে সর্বাধিক ক্ষতি হবে গালফ এবং ইরানের। আমেরিকা আসবে অনেক দূর থেকে উড়ে, যদিও আমেরিকার ঘাঁটিগুলো ইরান টার্গেট করছে, কোনো আরব দেশের সিভিলিয়ান স্ট্রাকচার বা সিভিলিয়ান জানমাল ধ্বংস করছে না। কিন্তু ইরান বলছে যদি আগামীতে আমেরিকার আক্রমণ ইরানে এইভাবে চলতে থাকে, তখন ইরান আর শুধু মার্কিন ঘাঁটি নয়, যে দেশগুলো থেকে আক্রমণ আসবে সেই দেশগুলোকে ম্যাসিভ আকারে আক্রান্ত করবে। তার মানে আরবকে বড় রকম মাসুল দিতে হতে পারে। সময় থাকতেই এই যুদ্ধ বন্ধ করা উচিত। সময় থাকতে, এখনো বলছি সময় থাকতে আরব দেশের উচিত ইরানের সাথে বসে আমেরিকাকে এখান থেকে খেদিয়ে দেয়া, নতুবা এই অঞ্চলে অনেক বড় একটা ঝড় তুলে দিয়ে যাবে আমেরিকা ইসরায়েল। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
এখন আমি আপনাদের এমন কিছু খবর শোনাবো যা শুনে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। প্রথমে আজকের একদম তাজা হেডলাইন্সগুলো একটু শুনে নিন। আমেরিকার নতুন হামলার জবাবে ইরান সরাসরি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্ককে একটা সারপ্রাইজ অ্যাটাক করেছে। আরব দেশগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে ইরানের মিসাইল আর ড্রোন। এদিকে ইরান আবারও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে লক করে দিয়েছে। হরমুজে জাহাজে হামলার পর পুরো ক্রু মেম্বাররা জাহাজ ছেড়ে পালিয়েছে। জাহাজে আগুন ধরেছে এবং একজন ভারতীয় এখনও নিখোঁজ। শুধু তাই নয় দর্শক, ইসরায়েলে বিনা হামলায় শুধু সাইরেন বেজেই এমন আতঙ্ক তৈরি হয়েছে যে মানুষ বাংকারে ছুটছে। আগামী কয়েক মিনিট স্ক্রিন থেকে একটুও চোখ সরাবেন না। চলুন শুরু করা যাক। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলার একটা নতুন সিরিজ শুরু হয়ে গেছে। আজ 12ই জুলাই দুপুরে ইরান এমন একটা দাবি করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ইরান জানিয়েছে তারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক সিস্টেমের উপর একটা ভয়াবহ সারপ্রাইজ অ্যাটাক করেছে। এখন যদি এই দাবি সত্য হয় তবে যুদ্ধবিরতির পর এই প্রথম ইরান সরাসরি আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্ককে নিশানা করলো। কিন্তু দর্শক, আসল চমকটা এখানে নয়। এই হামলাটা ইরান কোথায় করেছে জানেন? তাদের বন্ধু রাষ্ট্র ওমানের মাটিতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে। ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনার রিপোর্ট অনুযায়ী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স, মানে যারা মিসাইল ও ড্রোন ছোড়ে, তারা ওমানের দুকুম বন্দরে থাকা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক সাপোর্ট সেন্টার এবং রিফিউলিং প্ল্যাটফর্মে, মানে যেখান থেকে জাহাজে জ্বালানি বা তেল দেওয়া হয়, সেখানে এই সারপ্রাইজ অ্যাটাক করেছে। আইআরজিসি বলেছে আমেরিকার নতুন হামলার জবাবে এটা তাদের তৃতীয় পর্যায়ের অপারেশন ছিল। তারা আরও বলেছে সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় কোটি কোটি মানুষ যে প্রতিশোধের স্পৃহা দেখিয়েছিল সেটাই এখন ইরানের যোদ্ধাদের কাজকর্মে ফুটে উঠছে। এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে এখন বুঝতে হবে দর্শক, এয়ারক্রাফট ক্যারিয়ার আর এয়ারক্রাফট ক্যারিয়ার নেটওয়ার্কের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। ইরান সরাসরি কিন্তু ক্যারিয়ারে হামলা করেনি, তারা হামলা করেছে লজিস্টিক বা রিফিউলিং সেন্টারে। আপনারা যেমন সরকারি বাসের ডিপো দেখেছেন যেখানে বাসে তেল ভরার জন্য আলাদা পাম্প থাকে, ঠিক তেমনই ওমানের ওই বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে তেল ভরা হতো। কারণ 12ই জুলাইয়ের আপডেট অনুযায়ী ওমান থেকেই হরমুজ প্রণালী শুরু হয় এবং ইরানের খুব কাছাকাছি আমেরিকার যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ছিল। এই যুদ্ধজাহাজগুলোর শুধু চলার জন্যই নয়, এর ওপরে থাকা ফাইটার জেটগুলোর জন্যও প্রচুর তেলের দরকার হয়। ইরান অত্যন্ত চালাকির সাথে আমেরিকার সেই শক্তির উৎসতেই আঘাত করেছে যেখান থেকে তারা এনার্জি বা জ্বালানি পেত। উদ্দেশ্য হলো আমেরিকার জাহাজগুলো যেন বাধ্য হয়ে একটু দূরে সরে যায়। কত বড় একটা মাস্টার স্ট্রোক ভেবে দেখুন। তবে এখনও আমেরিকা বা ওমানের তরফ থেকে এই হামলার কোনো অফিসিয়াল সত্যতা স্বীকার করা হয়নি। দর্শক, আজ 12ই জুলাই সকালে ইরান তাদের জবাবি হামলার পরিধি আরও বাড়িয়ে দেয়। আমেরিকান হামলার জবাবে ইরানের আর্মি দাবি করেছে তারা আরব দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন আর মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ইরানের আর্মি বলছে কুয়েতে থাকা আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, গোলা বারুদের ডিপো এবং একটি র্যাডার সাইটে তারা ড্রোন দিয়ে আঘাত করেছে। এর পাশাপাশি বাহরাইনে থাকা আমেরিকার কমিউনিকেশন সিস্টেম এবং একটি র্যাডার সাইটেও তারা হামলা করেছে। এর আগে আইআরজিসি কাতার, জর্ডান এবং ওমানে থাকা আমেরিকান ঘাঁটিতেও হামলার দাবি করেছিল। অন্যদিকে কাতার, ইউএই, কুয়েত, বাহরাইন এবং জর্ডান বলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল ও ড্রোন মাঝপথেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু দর্শক, রিপোর্ট বলছে কাতারে ধ্বংস হওয়া মিসাইলের টুকরো পড়ে এক শিশুসহ 3 জন আহত হয়েছে। আরব দেশগুলোর এই অসহায়ত্ব দেখে ইরান সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা যদি আবার হামলা করে তবে এবার জবাব হবে আরও কঠোর এবং ওই অঞ্চলে থাকা আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিগুলো ইরানের টার্গেটে থাকবে।
দর্শক, আরব দেশগুলোতে ইরানের এই হামলার পর ইসরায়েলে কেমন ভয় তৈরি হয়েছে জানেন? কোনো হামলা ছাড়াই শুধু আতঙ্কে মানুষ বাংকারে ছুটছে। আজ 12ই জুলাই সকালে ইরানের সম্ভাব্য হামলার ভয়ে ইসরায়েলের বেশ কিছু এলাকায় হঠাৎ করে মিসাইল অ্যালার্ম বেজে ওঠে। রিপোর্ট অনুযায়ী বানি ব্র্যাক এবং সেন্ট্রাল ইসরায়েলের মানুষের মোবাইলে মেসেজ চলে যায় যে মিসাইল হামলা হচ্ছে। মানুষ আতঙ্কে দৌড়ে বাংকারে আশ্রয় নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটা কোনো ইরানি হামলা ছিল না, স্রেফ একটা টেকনিক্যাল গন্ডগোল বা ফলস অ্যালার্ম ছিল। ইসরায়েলি সেনার প্রাথমিক ধারণা হলো হয়তো জর্ডানের দিকে উড়ে যাওয়া ইরানের মিসাইলগুলোকে তারা ভুল করে ইসরায়েলের দিকে আসছে বলে ভেবেছিল। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে যুদ্ধবিরতির পর ইরান এখনও ইসরায়েলে কোনো হামলা করেনি, কিন্তু ইসরায়েলের মানুষের মধ্যে কী লেভেলের ভয় ঢুকে আছে সেটা এই ঘটনা থেকেই জলের মতো পরিষ্কার। দর্শক, এবার আসি হরমুজ প্রণালীর খবরে। এই প্রণালী নিয়ে ইরান আজ এমন একটা ঘোষণা দিয়েছে যা মিডল ইস্টের যুদ্ধকে একটা অত্যন্ত ভয়ঙ্কর মোড়ে এনে দাঁড় করিয়েছে। আজ 12ই জুলাই আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। তারা বলেছে আমেরিকা যতদিন না এই অঞ্চলে তাদের নাক গলানো বন্ধ করছে ততদিন কোনো জাহাজকে এখান দিয়ে যেতে দেওয়া হবে না। অর্থাৎ ট্রাম্প যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, গতকাল বলেছিলাম হরমুজ খুলে দেওয়ার জন্য, ইরান সেটাকে স্রেফ বুড়ো আঙুল দেখালো। ইরানি পার্লামেন্টের এক মুখপাত্র তো সোজা বলে দিয়েছেন, আমরা আমাদের শক্তির জোরে হরমুজ প্রণালী দখল করেছি এবং শক্তির জোরেই এর নিয়ন্ত্রণ ধরে রাখব। দর্শক, একটু চিন্তা করুন, যদি আলোচনার মাধ্যমে এর সমাধান না হয়, আপাত দৃষ্টিতে সেটা হবে নাই বলে মনে হচ্ছে, তবে মিডল ইস্ট এমন একটা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছাবে যার প্রভাব শুধু ওই অঞ্চলেই নয়, পুরো বিশ্বের ইকোনমি এবং তেলের বাজারে গিয়ে পড়বে। বিশ্বজুড়ে ভয়াবহ মূল্যবৃদ্ধির জন্য আপনারা প্রস্তুত থাকুন। এখন সবশেষে যে খবরটা দেব সেটা সাধারণ মানুষের জন্য খুবই চিন্তার। হরমুজ প্রণালীতে যে কমার্শিয়াল জাহাজটিকে ইরান নিশানা করেছিল সেটা নিয়ে আজ 12ই জুলাই দুপুরে একটা বড় আপডেট এসেছে। ব্রিটেনের ম্যারিটাইম এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে জাহাজটিতে আগুন ধরে যাওয়ার পর পুরো ক্রু মেম্বাররা জাহাজ ছেড়ে পালিয়েছে। আমেরিকার দাবি ইরান ওই জাহাজে হামলা করেছে, আর ইরান বলছে জাহাজটি অনুমতি ছাড়া অবৈধ রুট ব্যবহার করছিল বলে তারা শুধু একটা ওয়ার্নিং শট ফায়ার করেছিল, যেটা গিয়ে জাহাজে লেগেছে। দর্শক, এখন হরমুজ প্রণালীর এই সংঘাত শুধু আমেরিকা আর ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব সাধারণ মানুষ আর ইন্টারন্যাশনাল শিপিংয়ের উপরেও পড়তে শুরু করেছে। যুদ্ধের রেখা ক্রমশ গাঢ় হচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে কোনো টার্নিং পয়েন্ট আসে কিনা। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি।